আজ 22শে জুলাই 2022। আজকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আমরা সকলেই উপস্থিত হয়েছি সিনিয়র দাদা দিদিদের কলেজ জীবন থেকে গুড বাই জানানোর জন্য। আজকের দিনটি তাদের কাছে যেমন দুঃখে, অপরদিকে তাদের যেমন এই দিনটি ছিল স্মরণীয় হয়ে উঠুক, সেটাই চেষ্টা করব আমরা তাদের ছোট ভাই বোনেরা। এই মঞ্চে উপস্থিত সকল অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দদের প্রণাম জানাই, আর সিনিয়র দাদা দিদিদের শুভেচ্ছা এবং ছোট ভাই বোনদের অশেষ ভালোবাসা। আর কথা না বাড়িয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করছি স্যারদের বরণ করার মাধ্যমে। আমরা আজকে স্বাগত জানাই আমাদের তৃতীয় বর্ষের দাদা দিদিদের এই বিদায় অনুষ্ঠানে। তাদের কাছে এই বিদায় আমাদের মন থেকে বিদায় নয়, তাদের ভবিষ্যৎ জীবন যাতে শুভ, সফল ও সুদূর প্রসারী হয় তারই প্রার্থনা। এই বিদায় বা ফেরওয়াল শব্দটির মধ্যে একটা যেমন কোনো বেদনা রয়েছে, কিন্তু এই বিদায় বেলার মধ্যে তাদের এক নতুন দরজা খোলা রয়েছে। তাই আমাদের মনে রাখতে হবে কিছু পেতে হলে তাকে বিদায় জানার জন্য প্রস্তুত থাকা দরকার। তাই বেশি কিছু না বলে আমাদের দাদা দিদিরা বলবো, শুরু আছে তার শেষও আছে। তাই যদি কিছু পেয়ে থাকো তাহলে তাকে বিদায় বলার জন্য প্রস্তুত থাকা দরকার। বিদায় মানে কষ্ট নয়, কিছু কিছু সময় বিদায় মানে ভালো কিছু আসার সুযোগ। তাই এই মন খারাপকে দূরে রেখে যে মুহূর্তগুলো আমরা সবাই একসঙ্গে কাটিয়েছি সেগুলিকে সেলিব্রেট করার দিন আজ। যে সব বন্ধুদের জন্য আমাদের স্নাতক জীবন এই যে দীর্ঘ সুগম হয়ে উঠেছে তাদের ভালোবাসা জানানোর দিন আজ। বিদায় বেলায় যে ভালো সাফল্য কারোর জন্য হাত নাড়াচ্ছে তা সকলের সাথে উপভোগ করার দিন আজ। আর কিছু না বলে আমি আমাদের শ্রদ্ধেয় মহাশয়দের আদেশ অনুসারে আজকের অনুষ্ঠানটি বর্ণনার মাধ্যমে শুরু করছি। আমাদের পশ্চিমে দিদি আছো পূর্ণিমা, তোমরা সকলে বরণডালা নিয়ে রেডি থাকো। এই জায়গাটা বলছি আমরা এই সাইড বসছি না আমরা বসলাম না তাহলে এই জন্য যেহেতু রাখতে হয়ে গেল বুঝলি না এটা এখানে আমার যা মনে না বাকি এখানে এই করে সুপ্রিয়া, পূর্ণিমা, শিলা ও মহিলা সকলে দিদির আগে আসো।
গলা যে ব্যথা করে সাইডগুলো হ্যাঁ সিস্টেম সবাই হয়েছে এই হয়েছে তোমার কি এটা তো তোমরা এই যে হয়ে যাবে স্যার হয়ে যাবে ভালো ভালো এই যে ধর 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 ঠিক করে সবটা করে হ্যাঁ ইউটিউবে দেবে ইউটিউবে আচ্ছা ঠিক না ভাই সর এটা কে করে গেছে হয়েছে না না একদম ঠিক হয়েছে হ্যাঁ এই সবাই দেখা যায় এই ছড়ে যা এই ছড়ে যা এই ক্যামেরা ভালো শব্দ বল এই মাথা তো মশা এই ছড়ে চল সবাই যেন থাকে তোরা এই সামনে দিকে বসে না ছেলে সবাই দেখা যাচ্ছে তো আসছে আমরা যাও সাইকেল ভালো তো আসবে আসি রে আমাকে স্যার আপনি পেছনে যান এই আসি আমরা ঠিক আছে একদম স্যার এইবার প্রথমে শ্রদ্ধেয় আমাদের বিভাগীয় প্রধান শশী স্যারকে ছাত্রছাত্রীদের কিছু কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। হ্যালো যারা রুমের বাইরে আছো প্লিজ আমাদের রুম নাম্বার 3 পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ভিতরে চলে আসো মাইক্রোফোনটা সামনে নিয়ে কথা বলুন সবাইকে অনুরোধ জানাবো যারা বাইরে আছো ভিতরে চলে আসো প্রথমেই আজকের এই বিদায় দিয়ে দেবেন সম্বর্ধনা সভা আসছে যারা বহিরে বা আমাদের যারা তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী যারা আজকে আমাদের এই মহাবিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যারা পাস আউট হলে লুকিয়ে আছে যে এই কলেজে অন্তত জীবনের সবচেয়ে যেটা আনন্দময় মুহূর্ত যেটাকে বলা যায় এটা মানুষের সবচেয়ে যেটা আসল টাইম না সেটা কিন্তু হচ্ছে কলেজ লাইফ বলছে যে কোনো দিন কলেজে যায়নি তার কোনো দিন নলেজ হয়নি অর্থাৎ কলেজে আমরা একাধারে একই সঙ্গে আমরা যেমন শিক্ষা আহরণ করছি জ্ঞান আহরণ করছি ডিগ্রি আহরণ করছি তার পাশাপাশি কিন্তু আমরা কলেজে এই যে অনেক ধরনের অনেক মতের ছাত্রছাত্রী যারা রয়েছে আমাদের যারা শিক্ষক শিক্ষিকা অর্থাৎ অধ্যাপক অধ্যাপিকা রয়েছে এদের সান্নিধ্যে দীর্ঘ 3 বছর থাকাটা কম ব্যাপার নয় যে স্মৃতি আমার মনে হয় যে জীবনের যে বাকি দিনগুলো আছে সেই দিনগুলোতে কিন্তু এই স্মৃতি চির অমর হয়ে থাকবে আমি যখন নবীনবরণ হয় তখন আমি প্রত্যেক বছর একটা লাইন কিন্তু একই বলি যে এই যে আজকে তোমরা এলে আগামী 3 বছর এমনভাবে তোমরা কাটাও এমনভাবে আমাদের শিক্ষক শিক্ষিকা এবং আমাদের যারা বন্ধু বান্ধবী সিনিয়র দাদা দিদি এমন একটা সম্পর্ক তৈরি হোক যেটা পরিবারের মতো এবং যেটা আমৃত্যু মনে থাকবে হয়তো লকডাউনে আমাদের অনেক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল লকডাউন আসার ফলে কিন্তু তবু আমরা যে কটা দিন পেয়েছিলাম যারা আজকে রয়েছে নাম কার বলবো অনেকেই রয়েছে 2-1 নাম বলতে চাই না কারণ সবার নাম মনে নেই 3-4 জনের নাম অবশ্যই মনে আছে তো প্রত্যেকের সঙ্গে কোথাও না কোথাও যেন একটা খুব আন্তরিক সম্পর্ক ছিল
আর ছাত্র শিক্ষকের সম্পর্ক এটা চিরকাল মধুর বটেই। তোমরা নিজেদের জীবনের ক্ষেত্রে দেখবে যখন তোমরা বড় হবে, তোমরাও যখন কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে, কলেজ হোক বা স্কুলে হোক, তখন দেখবে যে এই যে অ্যাটাচমেন্ট না, মানে টিচার্স অ্যান্ড স্টুডেন্ট, এই অ্যাটাচমেন্টটা একদম মানে একেবারে আন্তরিক। এটা মানে বলে বোঝাতে পারবো না। আর পলিটিক্যাল সায়েন্সের একটা রেওয়াজ আছে, আমাদের কথায় কথায় আসে, সিনিয়র স্যার আমাদের যিনি ছিলেন এই কলেজে, আমরা প্রায় প্রসঙ্গ টানি, সেটা হচ্ছে বিশ্বনাথ বাবু আর কি, আমাদের সিনিয়র টিচার যিনি ছিলেন এইচওডি আমাদের এই ডিপার্টমেন্টে। উনি এই অনুষ্ঠানগুলো দীর্ঘকাল ধরে এত সুন্দরভাবে করে এসছেন, উনি চলে গেছেন, তার ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারছি। উনি প্রায় একটা কথা বলতেন যে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট হচ্ছে পরিবার। তো সেই পরিবার থেকে যখন তোমরা চলে যাচ্ছ আর একটা বৃহত্তর পরিবারের মধ্যে, তখন হয়তো কোনো না কোনো জায়গায় মনের কোনো একটা আঙিনায় হয়তো একটু কষ্ট বেদনা বা একটা পুরোনো দিনের স্মৃতি মনে পড়ছে। আর স্মৃতি মানেই তো বেদনাময়। স্মৃতি কোনোদিন যতই ভালো সেটা কষ্টই দেয়, কারণ ওই দিন আর তোমরা ফিরে পাবে না। কলেজের হই হুল্লোড়, আবেগ, আনন্দ এই ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, এটা তোমরা যতই বলো। তাহলে এইখান থেকে কিছুটা হলেও একটা যেমন বেদনা থাকছে, কিন্তু অভিজ্ঞতা অনেক বেশি থাকছে, জ্ঞান এবং অনেক কিছু শিক্ষা নিয়ে তোমরা আজকে যাচ্ছ আরও বৃহত্তর একটা জায়গায়। আমি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি এটাই আশা করব যে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট লালপুর কলেজ থেকে যারা বেরিয়ে যায় একটা বৃহত্তর আঙিনায়, তারা সেখানেও কিন্তু নিজের নাম যশ খ্যাতি তারা কিন্তু প্রতিষ্ঠা করতে পারে। অনেক কলেজ থেকে ছেলেমেয়েরা যাবে, কিন্তু তোমরা তোমাদের পরিচিতিটা রেখো অন্তত ওখানে, বিভিন্ন অনুষ্ঠান হোক, পড়াশোনা হোক, খেলাধুলো হোক, যেন বলতে পারে কোন কলেজ থেকে এসেছিল, বললো লালপুর কলেজ থেকে। এই যে ব্যাপারটা, এই ধারাবাহিকতাটা তোমাদের যেন বজায় থাকে, আমাদের সঙ্গে কাটানোর সময় মুহূর্তগুলো তোমার যেন মনে থাকে। আগামী দিনে আরও তোমরা একটা বৃহত্তর জায়গা যাও, হায়ার এডুকেশন নিয়ে জীবনে সুপ্রতিষ্ঠিত হও। আমি যারা 6 শ্রেণী থেকে পাস হয়েছে তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা আরও মানে বৃহত্তর ক্ষেত্রে যাও, আরও ডিগ্রি অর্জন করো, একেবারে লাইফে তোমরা তোমাদের ড্রিম যেটা আছে, তোমাদের গোল যেটা আছে সেটা অ্যাচিভ করো। আজকের দিনে এই প্রার্থনা অবশ্যই থাকবে পরম পিতার কাছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আগামী দিন তোমাদের আরও সুখের হোক, আনন্দের হোক, এবং মানে সাকসেস যেটাকে বলি আমরা, সেটা যেন অবশ্যই তোমরা প্রত্যেকেই অর্জন করতে পারো। এই কামনায় প্রার্থনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকো। ধন্যবাদ স্যার। এরপর আমরা ডেকে নেব আমাদের শ্রদ্ধেয় স্যার মহাদেব স্যারকে আমাদের কিছু ছাত্রছাত্রীর কাছে বলার জন্য। প্রথমে আমাদের যে ডিপার্টমেন্টে ইউসিডি রয়েছে তাকে অভিনন্দন জানাচ্ছি, তার সঙ্গে আমার সহকর্মী ক্ষমতা রয়েছে এবং আমার যে স্টুডেন্টরা রয়েছে সকলকে আমার অন্তরের ভালোবাসা। বিদায় সম্বর্ধনাটা সম্পর্কে যতটুকু না বলা হয় তার থেকে বড় ব্যাপার এই যে বিদায়টা হচ্ছে, এই বিদায়টা আমার মনে হয় এটাকে বলা হয় শারীরিক বিদায়, ফিজিক্যালি, মেন্টালি কিন্তু নয়। মেন্টালি কিন্তু তোমরা এই আমাদের ডিপার্টমেন্টে বা আমাদের কলেজে যেরকম ছিলে সেরকম কিন্তু থেকেই যাবে। মনে করো না কোনোদিনও যে আমরা এই ডিপার্টমেন্ট থেকে বা এই কলেজ থেকে চলে যাচ্ছি বলে এই কলেজের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ কিন্তু থাকবে না। সবসময় থাকবে, যখন যেটা দরকার হবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আরও রয়েছে যারা তাদের সঙ্গে যোগাযোগ করবে। আর এই বলে না বিদায় চলে যাওয়াটা কি একটা স্টেপ ওপরে যাওয়া, একটা জায়গায় একটা স্টেপ, নিচের স্টেপ থেকে তোমরা একটা নতুন ওপরে একটা স্টেপ নিবে। এইভাবে তোমরা অনেক উঁচুতে যাবে, তোমাদের লক্ষ্য থাকবে, সেই লক্ষ্যে তোমরা পৌঁছাতে পারবে এবং সেই কামনাই করি আমি। এবং সেই সঙ্গে বলি প্রত্যেকের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, সেই লক্ষ্যে দিকে লক্ষ্য স্থির করে আগিয়ে চলবে, জীবনে কিন্তু অনেক সাকসেস পাবে এবং সেই সঙ্গে তোমার পরিবারের মুখটা আরও উজ্জ্বল করবে। তাদেরও অনেক আশা আছে তোমাদের ওপর, সেই আশাটা কিন্তু তোমরাই পূরণ করতে পারবে। এই বলে পর্ণবাবুর কাছ থেকে কিছু শোনার আগে আমাদের আজকে ফার্স্ট সেমের ছাত্রী সুপ্রিয়া মণ্ডলকে কাছে একটা কবিতা তার আগে শোনেনি।
সুপ্রিয়া মণ্ডল। আমি একটা কবিতা বলছি, বোঝাপড়া, রবীন্দ্রনাথ ঠাকুর। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকি আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এই ভবের গতিক সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক করবে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন। মনেরই আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরই লসহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অঙ্গবেতে। মহুর থেকে পাঁজরগুলো উঠলো কেঁপে আর তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে। ভেসে থাকতে পারো যদি সেই যে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যে তাই করে না কেউ, সেইখানেই হয় জাহাজ রুবি। মনেরই আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরই লসহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারুর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু দেখতে গেলে এমনি কিসের টানা টানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচায় ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বাহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরই আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরই লসহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়োল মারো, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। তবু খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘোরা ঘোরা, মনের সঙ্গে এরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যাওয়ায় কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরই আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে। ধন্যবাদ। ধন্যবাদ সুপ্রিয়া। এরপর আমরা ডেকে নেব আমাদের শ্রদ্ধেয় স্যার প্রণব কুমার মহাশয়কে কিছু বলার জন্য। বিভাগীয় প্রধান শশীবাবু এবং আমার ভদ্রপতির কলিগ মহাদেব, এদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আমার সেকেন্ড সেম সিক্স সেম কোর্সের সকল প্রিয় ছাত্রছাত্রীর প্রতি। আজকে এই বিদায় বেলায় তোমাদের তবে কিছু বলার জন্য বলা হচ্ছে, কিন্তু মুশকিলটা হচ্ছে কি, তোমাদের যে প্রবেশটা আমাদের হৃদয়াঙ্গনে, সেটার প্রবেশ আছে কিন্তু এর বিদায় নেই। এর বিদায় নেই কেন কি, যেমন তার বাবা মা তার ছেলে মেয়েদের কখনোই বিদায় দিতে পারে না, ঠিক একইভাবেই এই শিক্ষা প্রাঙ্গণের শিক্ষক তার ছেলে মেয়েদের কখনো বিদায় দিতে পারে না। হ্যাঁ, আনুষ্ঠানিক প্রতিষ্ঠান থেকে হয়তো তাদেরকে যেতে হয়, কেননা কোর্সের একটা সময় বিধি রয়েছে, কিন্তু শিক্ষকদের কাছে তার ছেলে মেয়েদের মন থেকে বিদায় হয় না, সম্ভব নয়। কেন? কারণ তোমরাই তো আমাদের সম্পদ, আমার জীবনে বাঁচার কারণ তোমরা, আমাদের জীবনে বাঁচার কারণ তোমরাই। স্যার তো যেমন বললেন যে আগামীতে তোমরা বড় জায়গায় নিজেদের প্রতিষ্ঠা করো, তোমরা নিজেদেরকে আগামীতে যখন বড় জায়গায় প্রতিষ্ঠা করবে, তখন যেভাবে তোমাদের বাড়িতে তোমার বাবা মা বা প্রিয় আত্মীয় হতে খুশি হবে, কোথাও দূরে বসে আমরা শিক্ষকরা মনে মনে খুশি হব যে আমাদের ওই স্টুডেন্টটি বা ওই ছেলেটি বা মেয়েটি অমুক জায়গায় প্রতিষ্ঠা পেয়েছে, অমুক জায়গায় কাজ করছে। কি বলছি কি, এই বছর কয়েক আগে আমি পুরুলিয়া স্টেশনে গেছি, সেখানে একটা স্টুডেন্ট, আমি যে ট্রেন ধরতে গেছি আর কি পুরুলিয়া স্টেশনে, হঠাৎ করে একটা স্টুডেন্ট উইথ আর্মি আর কি, আর্মি ড্রেস পরে টুকটু প্রণাম করলো। আমি কি চিনতে পারলাম
প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। যদিও আমরা মন থেকে কোনোদিন বিদায় নিতে পারবো না, তবু দুঃখের সঙ্গে বলছি আজকে আমাদের মহাত্মা গান্ধী কলেজ থেকে আগামী 3 বছর ধরে আমরা একসাথে রয়েছি, একসাথে পড়াশোনা করেছি এবং চলেছি। এর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে যা আমাদের ভবিষ্যতে চলার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। এছাড়াও অনেক ভুল করেছি এবং সমস্ত আরও যদি আমাদের কোনো ভুল থেকে স্যারদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ছাত্রদের সঙ্গে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তবে সবাই ক্ষমা করে দেবে। আর বেশি করে বলছে না। খুব সুন্দর অভিজ্ঞতা দিলেন আমাদের সুরেশদা। হ্যাঁ ঠিক আছে, ভালো সুরেশ খুব ভালো বলেছে। তো ব্যাপারটা হচ্ছে কি জানো, মানে মানে খুব ইমোশনাল হয়ে পড়বে এই সমস্ত কথা বলে। হ্যাঁ মানে ইমোশনাল হয়ে যাচ্ছে, বুঝিস তো আমি নিজেই। তবে দুঃখটা ব্যাপারটা বলিস না, সবাই মিলেমিশে আমরা ঠিকই ছিলাম। আর যা হোক, যদিও কিছু ঘটে গেছে ভালোই ঘটেছে। হ্যাঁ মানে খুব ইমোশনাল ব্যাপারটা হয়ে যায়, মানে আমি একটু ইমোশনাল লোক বলি, আমি থাকতে পারবো এরকম। হ্যাঁ তো সুরেশ ভালো বলেছেন। সুরেশের কাছে একটা কথা শুনতে যাই, তো তোমার যদিও আমরা খুব কম সময় পেয়েছি, হ্যাঁ তো তার মধ্যে কোনো স্মৃতি বিশেষ কিছু বা কোনো ঘটনা কি কিছু মানে সেরকম মনে দাঁড় করেছে এই কথা উঠে আসে আর কি। কোনো একদিন এখানে করতে গিয়ে বাস মিস হয়ে গেছিলো, তার সঙ্গে বাইকে এলাম, এরকম ঘটনা ঘটে অনেক আর কি। আজকে এই শেষের দিনে দেখো একটা কথা বলে যে এই কলেজে এই অনুষ্ঠানের মানে আমাদের প্রায় কবে এবার রিউনিয়ন হবে কবে, সুতরাং তোমার যদি কোনো অভিজ্ঞতা থাকে, অনুভূতির কথা বললে অনুভূতিটা বুঝতে হবে না, কোনো অভিজ্ঞতা যদি থাকে সেটাও বলতে পারো আর কি, নাহলে বাকি বলুন কোনো চিন্তা নেই। ঠিক আছে, ভালো বলেছো এই অবস্থা না। আর এই কথাগুলো আমি তো থাকতে পারবো না, ইমোশনাল ঢুকিয়ে যেতে হবে, আমি একটু কেটে দিই। হ্যাঁ ফলে যাই একটু ভালো বলেছিল, ভালো ছিলে আমরা তো দেখেছি বুঝেছি না। হ্যাঁ বসে আমি তো ঘুরে আসতে আমি তো এখানে আমি কেটে দেবো না ঠিক আছে। আরে ঠিক আছে, সুরেশদার জন্য একটা হাততালি। এরপর আমাদের একটা দিদিকে ডেকে নেবো কিছু বলার জন্য। কিছু দিয়েছ কিছু বলো আমাদেরকে। আরেকটা লাস্ট একটা লাইন দেখো, খুব এই শেষ মুহূর্তে পৃথিবীরা খুব বেশি লজ্জা ঘৃণা এসব নয়। তোমার যে মনে কিছু কথা থাকে, কিছু বলার থাকে, তুমি বলে দিতে পারো। মানে কিছু তোমার মনের কথা কিছু বলার ছিল, বলতে পারোনি, কিছু ঘটনা তুমি বলে দিতে পারো। এরপর অনেক প্র্যাকটিস করেছে মধুসূদন, কিছু বলার জন্য অনুরোধ করছি। এখানে উপস্থিত সমস্ত ছোট ছোট ভাই এবং বোনেদেরকে আমার ভালোবাসা জানাই। এই যে তোমরা এই পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট সবাই, এই সাবজেক্টটা এমন একটি সাবজেক্ট যে সাবজেক্টে নিয়ে যদি আমরা ভালোভাবে পড়াশোনা করি এক উঁচু জায়গাতে পৌঁছাতে পারবো। কারণ এই ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি আমরা বড় বড় চাকরির ক্ষেত্রে দেখি, যেমন আমাদের এই যে WBCS অফিসার, জয়েন্ট বিডিও, আবার বিভিন্ন রকম অফিসার পদে আছে, এই সাবজেক্টটা যদি ভালোভাবে পড়াশোনা করো তবে ওই ক্ষেত্রে অনেক উপযুক্ত পাবে। কারণ আমি দেখেছি আমার সিনিয়র আরও দাদা আছে, এই কলেজ থেকে নয় কিন্তু অন্য কলেজ থেকে, এই ডিপার্টমেন্ট থেকে, আজ সে জয়েন্ট বিডিও অফিসার এই পলিটিক্যাল সাবজেক্ট নিয়েই সে পড়াশোনা করেছে। আমি তার কাছ থেকে অনেক কিছু জানতে পারি। সে বর্তমানে এখন কলকাতার একটি জায়গাতে মানে জয়েন্ট বিডিও অফিসে চাকরি করে। আমারও স্বপ্ন আছে যে আমি ওই জায়গায় পৌঁছাবো, দেখা যাক কী হয়। তারপরে পড়াশোনা কতটা কী করতে পারি জানি না, হতে পারবো কি না, কিন্তু চেষ্টা করবো হওয়ার। আর এই যে আমাদের এই ডিপার্টমেন্টে সবাই ভালোভাবে একসাথে থাকবে এবং পড়াশোনাটা অন্তত করবে, কিছু করো আর না করো। কারণ এত কষ্ট যে তোমরা করে কলেজ আসছো, পড়াশোনা করছো অনেক দূর থেকে, মা বাবা তোমাদেরকে কলেজ পাঠাচ্ছে পড়াশোনা করতে নিশ্চয়ই, কিন্তু পড়াশোনাটাটুকু ভালোভাবেই করবে। যেমন বর্তমানে কিছু একটা জায়গায় পৌঁছাও, যে এমন নেই পড়াশোনা করলে কিন্তু আলটিমেট তোমাদের কিছু হলো না, এই জিনিসটা যেমন হয়ে নেই, নাহলে বেকার জীবন
বুঝতে পারবে, যখন বাপের হোটেল থেকে বাইরে হবে তারপরে বুঝবে যে জীবনটা কি। সত্যি বলছে, বিশ্বাস করো। এই সময় যদি নিজের ড্রিম পূরণ করার একটা সুবর্ণ সুযোগ, পড়াশোনা যদি এখন করো তাহলে বর্তমানে, আরে যে কথাটা ভালো লাগছে না সবাইকে, কিন্তু আর কিছু বলছি না, ঠিক আছে। লক্ষ্মী মা তো কিছু বলবে। লক্ষ্মী করে কাটটা। হ্যাঁ, খুব ভালো মেয়ে, খুব শান্ত মেয়ে, ঠিক ঠিক ঠিক। আমার ছোট মেয়েটা খুব শান্ত শিষ্ট রে, ও মানে আরো শান্ত। ওকে যে বিয়ে হতে দেখবি, ও আরো শান্ত। সকল সাথীদের আমার নমস্কার, আর আমার ছোট ভাই বোনদের প্রতি স্নেহ ও ভালোবাসা। আমরা তো কলেজটা ঠিক মতো আসতে পারিনি কিছু কারণের জন্য, মানে পরিস্থিতি সেরকম আমাদের বেলা ছিল না, পরিস্থিতি খুব খারাপ। আমরা বাড়িতে বসেই কলেজটা কমপ্লিট করেছি, কিন্তু স্যারদের সাথে আমাদের যোগাযোগ কিন্তু ঠিক একইভাবেই ছিল। যেমন আমরা স্যারদের সঙ্গে দেখা হতো না, কিন্তু কন্ট্যাক্ট হতো। কলেজটা আমরা সেরকমভাবে আসতে পারিনি, এটা আমরা খুব মিস করছি। আর তোদেরকে আমি সবাইকে চিনি না, যেহেতু ফার্স্ট টাইম আমি দেখছি। আর তোমরা হয়তো আমাকে ঠিকভাবে চিনো না, যেগুলো আমার সিনিয়র দিদি বা দাদা, কিন্তু ঠিক আছে, আমি কিছু বলতে পারছি না। সবাই ভালোভাবে লেখাপড়া করো, আর লাইব্রেরি সবাই দেখো। খুব ভালো কথা বললো আমার সামনে। ডিপার্টমেন্টের খুব মেধাবী স্টুডেন্ট সনাতন কিছু বলবে এই ছোট ভাই বোনদের উদ্দেশ্যে। নয় কিন্তু অসাধারণ বলছে, কিন্তু উপমা করে যা দিচ্ছে না, একদম সঠিক সঠিক উপমা দিচ্ছে, বেশ ভালো লাগছে। না থাক লাগে থাক, হ্যাঁ ওর বলারটা তুমি করবে। হ্যাঁ, এখানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় অধ্যাপকগণদের আমি আন্তরিকভাবে শ্রদ্ধা, ভক্তি এবং প্রণাম জানাচ্ছি। এবং আমাদের পড়াশোনা করার ক্ষেত্রে আমাদের অধ্যাপকগণদের অবদান কোনোভাবেই তুলনা করা যায় না, একেবারে অতুলনীয়। পড়াশোনা করার ক্ষেত্রে যে সাহায্য সহযোগিতা আমরা আমাদের স্যারদের কাছ থেকে পেয়েছি তা কোনোভাবেই মানে ভোলা যাবে না, সারা জীবন স্মৃতিতে অমর স্মৃতি হয়ে থেকে যাবে। এবং আমরা এই যে পড়াশোনা করি, তা পড়াশোনা করি শুধুমাত্র একটা সেমিস্টার থেকে আরেকটা সেমিস্টারে উত্তীর্ণ হওয়ার জন্যে, নাকি আমরা যে সমস্ত পলিটিক্যাল সায়েন্সে যে সমস্ত ধারণা বা যে সমস্ত তথ্য মতবাদগুলো শিখছি তা কি আমরা বাস্তব জীবনে আদৌ প্রয়োগ ঘটাতে পারছি নাকি আমরা পাচ্ছি না, এটাও কিন্তু আমাদের ভাবতে হবে। শুধুমাত্র পড়াশোনা করে এক সেমিস্টার থেকে একটা সেমিস্টার নাম্বার তোলার জন্য পড়ে গেলাম, এটা কিন্তু কোনোভাবেই আমাদের জন্য বা আমাদের সমাজ গঠনের ক্ষেত্রে কোনোভাবেই কাম্য নয়। তাই আমাদের যে সমস্ত জুনিয়র ভাই এবং বোনেরা রয়েছে তাদেরকে প্রত্যেককে আমি আন্তরিকভাবে বলতে চাই যে তারা যে সমস্ত আমাদের পলিটিক্যাল সায়েন্স রিলেটেড যে সমস্ত ধারণা বা যে সমস্ত তথ্যগুলো পড়ছে, যেমন সাম্য, স্বাধীনতা, ন্যায় বা অধিকার, এই সমস্ত যে তথ্যগুলো পড়ছে এগুলো যেন বাস্তবিক জীবনে আমরা যেন প্রয়োগ ঘটাতে পারি। এইগুলো যদি বাস্তবিক জীবনে যদি আমরা প্রয়োগ না ঘটাতে পারি তা কোনোভাবেই আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারবো না, এবং তা না হলে আমরা প্রকৃত মানুষও হতে পারবো না। যেমন আমরা কোথায় কোথায় আমরা অধিকার, স্বাধীনতার কথা বলছি, কিন্তু আদৌ কি আমরা আমাদের সমস্ত অধিকার কি আদৌ ভোগ করতে পারছি নাকি পাচ্ছি না? স্বাধীনতার কথা বলছি, আদৌ কি আমরা প্রত্যেকে সবাই সকলের স্বাধীনতা কি আমরা ভোগ করতে পারছি নাকি কারো স্বাধীনতা খর্ব করা হচ্ছে? যদি এই সমস্ত বিষয়গুলো যদি না ভাবি তাহলে আমরা কিভাবে আমরা জীবনের পথে এগিয়ে যাব? আজ কোনো একটা যদি আন্দোলন সংগঠিত করতে যাই তাহলে ছাত্রদের ঐক্য সংগতির আমি বিশেষভাবে অভাব লক্ষ্য করছি। কেন এরকম হবে? আজকে আমরা নিজেদের অধিকার সম্পর্কে যদি না সচেতন হয়, নিজেদের যদি যে দাবি দেওয়া সেগুলো সম্পর্কে যদি সচেতন না হয় তাহলে কিভাবে আমরা জীবনের পথে এগিয়ে যাব? তাই প্রত্যেককে আমি অনুরোধ করব যেন আমাদের ঐক্য এবং সংহতি, একসঙ্গে চলার যে মানসিকতা সেটা যেন প্রত্যেকের মধ্যে মানে দৃঢ়ভাবে এবং
একাত্ম বোধ যেন আরও মজবুত হয়, এটা আমি আশা করব প্রত্যেকের কাছ থেকে। এবং আমাদের সিনিয়র দাদা দিদিরা যেভাবে আমাদেরকে নবীকরণের মধ্য দিয়ে যে সম্মান প্রদান করেছিল, আজকে আমাদের যে উদ্দেশ্য এটা, যাতে আমার এই কবিতা শুনে আমার যে ছোট ছেলেগুলো, ছেলেমেয়েগুলো, স্টুডেন্টরা, তারা যেন উৎসাহিত হয়। আজ স্যার বলছে, স্যার কি চাইবে যে তোমরা কালকে ইউনিভার্সিটি গিয়ে সেখানে পারফর্ম করবে। তোমরা যে যখন যেখানে যাচ্ছ, একা যাচ্ছ না, সঙ্গে তোমাদের কলেজকে নিয়েও যাচ্ছ, ঠিক আছে? সেই জন্য তোমাদের জন্যই যতক্ষণ তোমরা উৎসাহিত হো, তোমরা পারফর্ম করো। সেকেন্ড সেম তোমাদেরকে বারবার বলছি, তোমাদের দায়িত্ব আরও বেশি, এইদের দিকে শিখে নিজেদেরকে করতে হবে। পরের সেমে যেন তোমরা ভালো পারফর্ম করো, কেমন? যাই হোক, তাহলে যে কবিতাটা আমি আবৃত্তি করছি সেটা হচ্ছে শুভ দাশগুপ্তের লেখা বলতে নেই। আমি বলবো সেটা যেটা বলতে নেই। সব জায়গায় সব কথা বলতে নেই, পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই। হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই, রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের বলতে নেই, আর পুলিশকে সততার কথা বলতে নেই। যখনই যা ইচ্ছে হলো অমনি বলে ফেলতে নেই। ইচ্ছে আপনার করবে, জিভটা উসখুস করবে, গলার ভিতরটা কুটকুট করবে, তবু বলতে নেই। আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব সালাই ফাওতা, ভাবতে নিশ্চয়ই পারেন, কিন্তু বলতে নেই। আপনি ভাববেন হাসপাতাল, থানা, সরকারি দপ্তরগুলো ক্রমশ ভরে আর দালালদের মৃগল ক্ষেত্র হয়ে গেছে, ভাবতে সারাদিন ধরে পারে, কিন্তু বলতে নেই। এমনি বাজারে ছেড়ে দিলে 20 টাকা রোজের মুটে কিনে জুটবে না যে বেটা, রাজনীতি সোনার কাঠি ছোঁয়ায় সে বেটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ড্যান্স করছে। সেসব ভেবে আপনি তেলে বেগুনে চটে যেতে পারেন, কিন্তু বলতে নেই। প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছে, পর্দার মেগাস্টাররা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আর টিভিতে মেরা দেশ মহান বলে দাঁত বের করে হাসছে। বাংলা সিনেমা বেদের মেয়ে পাল্লায় পড়ে সিঁদুর নিয়ে না মুছে বলে আর্তনাদ করছে। 100 টাকার ঢাউস পুজো সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে সায়ার ব্লাউজের কথা বেশি থাকছে। বুদ্ধিমান পরিচালক হাড় হাবাতের জীবন নিয়ে সিনেমা তৈরি করছে, ফরেনে পুরস্কার হাতাচ্ছে, আর 5-স্টার হোটেলে বসে ফুর্তি মারছে। খবরের কাগজে খুন, ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে। টিভিতে মুড়ো ঝাঁটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে। সব কিছুতে আপনি বিরক্ত হতেই পারে, কিন্তু বলতে নেই। কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা পার্টি এনে ভিক্ষে করছে, গলায় দড়ি দিচ্ছে, ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছে, সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছে। দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে, কিন্তু বলতে নেই। বলেছেন কি ফেঁসেছেন। লাল বলবে এ বেটা নীলে দালাল, প্রতিক্রিয়াশীল, আর নীল বলবে ও বেটা লালের দালাল, দেশদ্রোহী। মাঝখান থেকে আপনি নাকাল, আপনার ধোপা নাপিত বন্ধ হয়ে যেতে পারে। বলেছেন কি ফেঁসেছেন, প্যাচে পড়ুন তখন বুঝবেন। বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিই, থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন, দিনকাল বুঝেন না, খালি বড় বড় কথা। সুতরাং বলতে নেই। বোবার শত্রু নেই, বোবা হয়ে থাকুন বোবা। চোখে ছানি পড়লে কাটাবেন না,
দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি। একটা সাপ কথা বলে দিই, যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা টেসে গেছে, এছাড়া কোনো মিয়াই সুখে নেই। আপনি ভ্যাবলা, না নেতা না অভিনেতা, না ঘরের না ঘাটে। আপনার মশাই চুপ করে থাকাই শ্রেয়। চুপ করে মোটকা মেরে পড়ে থাকুন না, আর তো কটা দিন। মনে মনে গান করুন, ওই মহান সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। এখানে উপস্থিত শিক্ষক এবং আমার ছোট ভাই বোন যারা রয়েছে, তাদেরকে আমার পক্ষ থেকে ভালোবাসা ও অভিনন্দন। আজ আমাদের বিদায় সম্বোধন অনুষ্ঠান, যদিও এটা একটা শুধুমাত্র অনুষ্ঠান মাত্র, কারণ আমরা চিরতরে মানে শিক্ষক এবং যে ভাই বোন দাদা দিদি রয়েছে মন থেকে বিদায় নিতে পারবো না, কারণ আমরা এখানে গত 3 বছর ধরে পড়ছি এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দরা যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন যে কোনো জিনিসের ক্ষেত্রে এবং উৎসাহ করেছেন, এই জন্য তাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের ডিপার্টমেন্টে দেখেছি অনেক কৃতিনতা যেটা বললো যে অনেকের মধ্যে হিংসা রয়েছে। কেউ যদি আজ ক্লাসটা করতে না পারলো, পরের দিনে যদি সে নোটটা চায় কিন্তু তাকে সেটা দেয় না, সেটা কিন্তু তোরা করিস না ওরকম। কেউ যদি ক্লাসটা করতে না পারে তাকে যথেষ্টভাবে সাহায্য করবে। আরেকটা জিনিস দেখেছি, আমি যদি কোথাও যাই বা কোথাও কোনো কুটুম্ব হয়ে গেছি, তো জিজ্ঞেস করছি কই রে কী করছিস, যদি বলি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি, তখন মানে তারা এমনভাবে বলে পলিটিক্যাল সায়েন্স আর অন্য কিছু কোনো সাবজেক্ট পারে না। তো আমার মনে হয় যে সবার একটা ড্রিম গোল থাকে, যে বড় বড় যারা ইউপিএসসি ডাব্লিউবিসি যারা আইএস আইপিএস আইএফএস বিডিও যে হওয়ার যে একটা স্বপ্ন থাকে সবারই থাকে ছোটোবেলায়। তো এই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা ওই সব যে ইউপিএসসি ডাব্লিউবিসি পরীক্ষা ক্র্যাক করার ক্ষেত্রে যে সাবজেক্টটার কিন্তু অনেক কিন্তু অবদান রয়েছে। তাই চাইবো যে তোরা ভালোভাবে পড়াশোনা কর এবং পরবর্তী ক্ষেত্রে ভালো জায়গায় একটা পৌঁছা, এই বলছি আমি কিছু বলছি। উপস্থিত স্যারকে আমার প্রণাম এবং ভালোবাসা শুভেচ্ছা। এখানে অনেক কিছু বলবো, কিন্তু কি বলবো বুঝতে পারছি না। তোরা সবাই ভালোভাবে থাকবি, ভালোভাবে পড়াশোনা করবি, আর স্যারদের সঙ্গে ভালোভাবে পিসবি। স্যাররা অনেক ভালো, অনেক সাহায্য করে। এরপর বলছি আমাদের মেয়েদের রিঙ্কু মাহাতাকে কিছু বলে। রিঙ্কু হ্যাঁ কিছু বলবি ভাই বলতে। রিঙ্কু তুই বড় দিদি না, সেগুলোকে ছাড়িয়ে এই কলেজের যে ছেলেমেয়েগুলো তোমাদের জন্য কি করলো, যে যে ব্যক্তিগত কাজগুলোকে ছাড়িয়ে ওরা কখনো গুগল মিট করছে, নিয়ে পথে দুনিয়াতে জড়ো করছে, হ্যাঁ কখনো আবার এই চাঁদা কালেকশন করছে, কখনো বাজারে গিয়ে কেনাকাটা করছে, কখনো আবার গিফট বানাচ্ছে, আবার তারপরে এগুলো করলো। আমি জানি তোমরাও করেছো, কিন্তু আমি এটাই বলতে চাইছি যে তোমাদের ভাই বোনেরা তাদের সাধ্য মতো তোমাদের উত্তরাধিকারটা বহন করে নিতে পেরেছে এবং আমি আশা করব আগামীতে সেকেন্ড সেমিস্টার যারা কিনা আগামী থার্ড সেম হবে, তারাও আগে এগিয়ে এসে এই দায়িত্বটা নেবে, যেন যখন ওরা তোমার থার্ড ইয়ার হবে ওরা একইভাবে তোমাদের কাছ থেকে এই ভালোবাসাটা পায়। এবং তখন কি দেখবে তোমরা যারা ইউনিভার্সিটিতে রয়েছো, সেকেন্ড ইয়ারে উঠছো, তখন তোমরা তোমাদের এই ভাই বোনকে
আদর করে ইউনিভার্সিটিতে ঢোকাবে, তাই না? তার ফলে কি হচ্ছে, দেখো সম্পর্কটা শুরু হচ্ছে, কিন্তু ওই যে বন্ধনটা ওটা থেকে যাচ্ছে। এবং শুধু তাই নয়, মানে আমি নিজে তো বর্ধমান ইউনিভার্সিটি হস্টেল দেখেছি, তা দেখেছি কি হতো, সেখানে কি হয়, সিনিয়ররা জুনিয়রদের বিভিন্ন ক্ষেত্রে হেল্প করে। কীভাবে হেল্প করে না, ধরো কোথাও কিছু তোমরা MA BEd করলে, হ্যাঁ, তাহলে সিনিয়ররা বলছিল যে পয়সা আমরা তো পয়সা দিয়েছি, এই দেখ ওই কলেজে ডেপুটেশন ভ্যাকেন্সি বেরিয়েছে, এই দেখ ওই কলেজে তোমার গেস্ট নেবে, দেখ ওই কলেজে পার্ট টাইমার নেবে। ফলে কি হচ্ছে যে তোমার ওই যে তোমাদের যে আর্থিক সংস্থানের জন্য কিছু রাস্তা ওই সিনিয়ররাই দেখিয়ে দেবে। কেন দেখিয়ে দেবে? তার কারণ ততদিন তারা একটা জায়গা পেয়ে গেছে, তাই না? তার এই সিনিয়র জুনিয়রের বন্ডিংটা এই জন্য দরকার যে এবং সিনিয়রদের বলবো তোমাদের মনকে উদার করতে হবে, ছোট ভাই বোনদের জন্য এভাবে ভাবতে হবে। কেমন যে আমরা পেয়ে গেছি যাও দেখার দরকার নেই, সেটা কিন্তু কখনোই না। জীবনে যত এগিয়ে যাবে ভাববে যে আমাদের পিছনে আমার ভাই বোনরা আছে। আমি বলছি না তোমার পুরো সবই দিয়ে দাও, কিন্তু যেটুকু পারো, যেখান থেকে যেটুকু পারো তোমরা ভাই বোনদের সাপোর্ট করো, এটাই কিন্তু আমরা বলবো। বাকি এবারে এই যে এত কিছু করলো ওরা, সেই নিরিখে কোনাকে বলবো তোমাদের দাদির জন্য দু এক কথা বলার জন্য। না কোনা, বুঝতে পারছি না, কারণ সত্যি কথা বলতে আমরা পুরোটাই অনলাইনে পেয়েছি, তাই সেভাবে কোনো বন্ডিং নেই বলতে গেলে। তবুও আমরা যতটা সম্ভব চেষ্টা করছি যে যাতে দাদা দিদিদের এটা মনে না হয় যে আমরা করতে পারলাম না বা তাদেরকে সেই সম্মানটা দিতে পারলাম না। তবু চেষ্টা করছি, আশা করছি তারা খুশি হবেন, কারণ সবাই মিলে চেষ্টা করছে। এবারে বাকিটা তাদের উপর, আমি এর থেকে বেশি কিছু করতে পারবো না সত্যি। তারা সবাই আমাদের পাশে থাকে। আচ্ছা, আগামী পাশে থাকো, কেন থাকো? কারণ আমরা তো সব কিছুতে মানে আমরা ওরা তো যতই ওরা সিনিয়র, আমরা তাদের জুনিয়র, আমরা তো সব জিনিস পারবো কি পারবো না, তারা আমাদের গাইড করবে। আমরা সব জিনিস পারবো না, ছোট থাকাই ভালো। প্রণাম এবং মাননীয় শিক্ষক মহাশয়দের আমার প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা। এই যে আজকে আমাদের মঞ্চ থেকে সব দাদা দিদিরা বিদায় নিচ্ছে, তাদেরকে উদ্দেশ্য করে আমার একটি স্পিচ আছে। অন্তত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আজ আমাদের বড় ভাইদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা বিদ্যালয়ের একটি আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া হয়তো সম্ভব হবে না তোমাদেরকে। এবং গত 2 বছর ধরে আমরা তোমাদের সঙ্গে জুড়ে আছি এবং এই প্রতিষ্ঠানেই পড়েছি। আমরা এখানে ভাই বোনের মতো ছিলাম এবং সর্বদা তোমাদের ভাই বোনের মতোই থাকতে ইচ্ছা। শিক্ষকেরা আমাদের বাবা মায়ের মতো, আপনাদের অনুসরণ করে আমরা এগিয়ে গিয়েছি। আপনাদের নিকট আমরা অনেক কিছু শিখেছি, এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনাদেরকে আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় সবাইকেই নিতে হবে। কোনো ফুলের মতো সকালে ফোটে, আবার দুপুরবেলায় গড়তে তা ঝরে পড়ে। মূলত আমাদের জীবনটা খুবই ছোট, এই কলেজ জীবনটা আরও ছোট। শীতের শিশির বিন্দুর মতোই বেলা বাড়ার সাথে সাথে তা মিলিয়ে যায়। আমরা খুব শীঘ্রই বিদায় নিয়ে আপনাদের পিছু পিছু চলে যাব। এই পৃথিবীতে সবাই মায়া মমতা ভালোবাসা নিয়ে আমরা পৃথিবীতে বেঁচে থাকি। এই মায়া কাটিয়ে চলে যেতে আমাদের খুবই কষ্ট হয়। এই করোনাকালে আপনাদের 3টা বছর পার হয়ে গেছে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যেমন তোমাদেরকে তোমাদের ফোনের স্ট্যাটাস না দেখে যেমন তোমাদের সঙ্গে কথা বলতে পারি, এটাই যেমন আমাদের আশা থাকে। এভাবে বড় হয়, আমরা বড় হয়ে আরও বড় ছড়িয়ে পড়ি দেশে নিজেদের কর্মসংস্থানের জন্য।
করি পরবর্তী ক্ষেত্রে তোমাদের জীবন আরও ভালো কাটুক, তাই আমরা প্রার্থনা করি। যা হোক, বিদায় মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। এই প্রতিষ্ঠান থেকে সকল ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করে আমি বক্তব্য শেষ করছি। সুপ্রিয়া স্যার তোমাকে ডাকছি কিছু বলার জন্য। প্রথমত বলি যে আমরা যেভাবে দাদাদিকে পেয়েছি, 1 বছরের মধ্যে যেভাবে আমরা পেয়েছি, অনেকটাই আমরা তাদের মধ্যে মানে ভালোভাবে মিশেছিলাম। আমাদেরও ভালো লেগেছে ওদেরকে, এবং ওদের কাছ থেকে কোনো হেল্প আমরা যখন হেল্প চাইতাম ওরাও আমাদেরকে হেল্প করেছে, ওরা হেল্প চাইলে আমরাও করব। কিন্তু দাদাদিদিকে আমরা এখন এই মুহূর্তে যেভাবে পেয়েছি, আমাদের সত্যি খুব খারাপ লাগছে যে আজকে এই দিনটার জন্য। কিন্তু তবুও আমাদের এই যে কথাবার্তা ওটা কিন্তু থেকেই যাবে, এটা যে চলে যাবে তা নয়। যখনই দেখা হবে, কথা হবে, এরকম একটা পরিস্থিতি কিন্তু থেকে যাবে। আমি আর বেশি কিছু বলছি না। गोड़ा
এই যে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার আমরা একসঙ্গে আজকে সমবেত হলাম। এক সেকেন্ড একটা জীবনের স্মরণীয় দিন, অবশ্যই নিঃসন্দেহে। ফেয়ারওয়েল শব্দটা আমি বললাম বারংবার, হয়তো আপাত দৃষ্টিতে আমাদের বিচ্ছেদ হচ্ছে। প্রণববাবু বলেছেন যে বিচ্ছেদটা আমাদের আত্মিক কখনো নয়, একটা উচ্চতর স্থানে জীবনের সাফল্যের একটা সিঁড়িতে যাওয়ার একটা স্তর হিসেবে আমরা একটা স্তর অতিক্রম করে যাচ্ছি। তাই এই ফেয়ারওয়েল এটা নিয়ম মাফিক গতানুগতি দিতে হয়, কিন্তু তোমরা চিরকালই কলেজে থাকবে, আমাদের সঙ্গে যোগাযোগ থাকবে অবশ্যই। এটা কবিতা নয়, সবাইকে শুনতে হবে। যারা লাস্ট বেঞ্চে আসো তাদেরকে বলবো, সবাইকে পাকাতে দিকে, এটা কবিতা নয়। আমি সাধারণত কবিতা বলি না খুব একটা। আজকে বেশ কয়েকজনের বক্তব্য শুনলাম, সনাতনের বক্তব্য শুনলাম, অনেক আবেগের সঙ্গেও একটা কথা বল যে পলিটিক্যাল সায়েন্সের ছাত্রছাত্রী যারা আমরা আছি, আমরা পুঁথিগত বিদ্যা থেকে অনেক কিছু শিখছি। আমরা বিভিন্ন সরকার, রাষ্ট্র, শাসন সব সম্পর্কে শিখছি। তার সঙ্গে সঙ্গে মতাদর্শ রয়েছে, মার্ক্সবাদ, উদারনীতিবাদ, গণতন্ত্র শিখছি, সাম্যমূর্তি, স্বাধীনতার কথা শিখছি। এটা কতটা আমাদের সমাজে রয়েছে, ইমপ্লিমেন্টেশন বাস্তব কতটা হয়েছে, আজও বৈষম্য, শোষণ, অত্যাচার যদি থাকে, আমরা পড়াশোনার ছাত্রছাত্রীরা কী করছি, এটাকে বাস্তব জীবনে লাগাতে পারছি আমরা? এই যে বক্তব্যটা শুনলাম, শোনার পর আমার মনে হলো অনেক বছর আগে আমি একটা কবিতা বলেছিলাম। আমি জানি না কতটা আমার মনে আছে, সেই কবিতাটা আমি শোনাতে চাই। কবিতাটা কবিতা নয়, কবিতাটা হচ্ছে একটা চিঠি। এটা চিঠিটা লিখেছিল কোনো একটা জেলের কোনো একটা অখ্যাত কয়েদি, হয়তোবা পুরুলিয়া জেল কিংবা মেদিনীপুর সেন্ট্রাল জেলে, যে তার মায়ের জন্য একটা চিঠি লিখেছিল। আর সেই চিঠিটা কোথাও প্রকাশিত হয়নি, সেটা ওই জানলার ঘরের জানলা থেকে কোথাও উড়ে গিয়ে কোনো একটা ডাস্টবিনে পড়েছিল। সেইটা কেউ পড়েছিল কোনো একদিন, সেই পড়াটাই লোকের মুখে শুনে শুনে চলে এসছে আমার কান পর্যন্ত। সেই ছেলেটা চেয়েছিল এমন একটা পৃথিবী গড়ে তুলতে, এমন একটা সমাজ গড়ে তুলতে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে শোষণ থাকবে না, অত্যাচার থাকবে না, বঞ্চনা থাকবে না। এই যে এত ভেদাভেদ, আজ টাটা, বিড়লা, আম্বানি, সিংহানিয়া, আজকে তাদের হেলিকপ্টার, তাদের ছাদের প্যাডের ছাদে হেলিকপ্টার প্যাড থাকবে, সেখানে নামবে, আর একটা ছোট্ট বাচ্চা ঝুপড়িতে পড়ে থাকবে রেললাইনের ধারে, ভিক্ষা করে বেড়াবে। সমাজে তো বৈষম্য কেন? সে চেয়েছিল এই বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার অবসান করতে, সাম্যবাদী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। আর সে জেনেছিল আবেদন নিবেদনের মধ্য দিয়ে সমাজ বদলানো যায় না, নেতা হওয়া যায়। তাই সে কলম ফেলে তুলে নিয়েছিল বন্দুক হাতে, আর তাই তার পরিণত হয়েছিল মেদিনীপুর সেন্ট্রাল জেলে। হতে পারে সে তুষার তালুকদার, হতে পারে কানু সোরেন, হতে পারে অর্ণব দাম, কাবির ঘোষ, কোনো একজন, কি জানি কে সে তার মায়ের উদ্দেশ্যে শেষ যে চিঠিটা লিখেছিল, তারপর তাকে খুঁজে পাওয়া যায়। সে কোথায় গেল? সেই শেষ চিঠির অংশটুকু। গরমিনী মা আমার, শীতের সকালে ভাঙা আঁকা জেলে, তুমি ভাবছো মনে তোমার খোকা আজ বেঁচে আছে জেলে। মাগো, ওরা হাত দুটো সানে পেতে আঙুল দিয়েছে থেতে, বুকের পাঁজর ভেঙেছে ওরা চেয়ারে আমায় বেঁধে, তবু পারেনি থামাতে আমার গান, আমি শিকল ভাঙার গান গেয়ে গেছি বুকেতে আগুন জেলে। মাগো, শ্যামলীকে বলো ও যেন না কাঁদে, রাজুকে সব শেখায়, আমার কাঁধের ছোলাটা নিয়ে তাকে যেন নতুন সাজে সাজায়। আর যদি পারে আমার চেতনা নিয়ে হাজার মায়ের চেতনা জাগায় দাঁড়ে দাঁড়িতে গিয়ে। মাগো, অন্ধকারে গড়াদের বুকে প্রতিদিন নাচে গো, সূর্যের লাল ছটা লেগে মনে বুকে আসে যে কত জোর, তখনই পড়ে মাগো তোমার কথা মনে, তুমি আমার গর্ভধারিণী কমিউনিস্টের মা। মাগো, জেলের বাগানে মরা আম গাছে মুকুলেতে গেছে ঘুরে,
বসন্তের কোকিল ডাক দিয়ে যায় দিন বদলের এক নতুন সুরে। মাগো খেতে কলে বাইরে বেরিয়ে যেখানেই কান পাবো মাগো, সকলের মুখে শুধু একই কথা, তোমারই খোকার মতো। লাল ভাবে ডুবে গেছি। ওই যে ছেলেটা, ওই ছেলেটা ছবিতে ডুবে গেছে। সত্যি তো ওই ছেলেটা আমিও হতে পারি, তুমিও হতে পারো, XYZ যে কেউ হতে পারো, কিন্তু পার্থক্য কি? স্ফুলিঙ্গ, ওই যে প্রতিবাদের স্ফুলিঙ্গটা, সেটা যার মধ্যে জাগরিত হয়। যাই হোক, সজবাবুকে অনেক ধন্যবাদ। এটা তো সুন্দর কবিতা আমাদের সকলকে শোনানোর জন্য এবং আমাদেরকে উদ্দীপিত করার জন্য। আশা করছি তোমাদের সিনিয়রদের যারা আছো সকলের আজকে প্রোগ্রাম ভালো লেগেছে। জুনিয়রদের বলবো তোমরা যথেষ্টই করেছো। আশা করছি তোমাদের রাজনীতির রেসপন্স ভালো লেগেছে। প্রস্তাবটা হচ্ছে যে সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে যেন একদিন ঘুরে নিয়ে যাবে। ঠিকই বলেছে। আসলে লকডাউনের জন্য আমাদের মাঝে 2 বছর প্রোগ্রাম পুরো বন্ধ হয়ে গেছে। 2 বছর না, 3 বছর বন্ধ হয়ে গেছে। এটা প্রত্যেক বছর হতো, আমরা গেছি সবাই মিলে অনেক জায়গায়। তো আমি কথা দিচ্ছি, কথা মানে যদি পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকে, পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকে, তাহলে আমরা সবাই মিলে যে টাইমটা আর কি ওই ডিসেম্বরে যে ইউনিট টেস্ট হয়, ইউনিট টেস্টটা শেষ হয়ে যাওয়ার পরেই যে সময়টা পাবো আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে অবশ্যই যাব। এবং যে ব্যাচ মিস করেছে, বিশেষ করে এরা, ঠিক আছে, এদের প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাবো সবাই মিলে কাছাকাছি কোথাও, হয়তো এই মুকুটমণিপুর কিংবা এই অযোধ্যা কিংবা কোনো একটি জায়গায় আমরা অবশ্যই যাবো। এই কথাটা মাথায় থাকবে। এটা একটা নিশ্চয়ই মানে সত্যিকারের আবদার, এটা মাঝে ব্রেক হয়ে গেছে আর কি। ঠিক ঠিক। ভাই বোনদের কি বলতে চাইছি, আমরা তো ঠিকঠাক কিছু নোট পাইনি, তবু যদি কাউকে সাহায্য করতে পারি, যদি কিছু দরকার থাকে অবশ্যই কল করে নেবে। কন্ট্যাক্ট না পেলে কারো কিনে চাইবে, অবশ্যই পেয়ে যাবে।